জুলাই শহীদদের দায় মেটাতে ঐক্যের ডাক খালেদা জিয়ার। গণতন্ত্র ফেরার সুযোগ দ্রুত সম্পূর্ণের তাগিদ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি গণহত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো মেলেনি নিহতের সঠিক সংখ্যা। পার্বত্য জেলায় ১৬০০ কিলোমিটার সড়কে নিশ্চিত হবে সীমান্তের নিরাপত্তা। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কৌশলগত হাতিয়ার, বলছে সেনাবাহিনী। এবং গাজার ২ মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হামাস রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। রাজধানীর টিকাটলের মামুন প্লাজায় একটি কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, জানাবেন কিভাবে এই আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা গেল কিনা? এই মুহূর্তে টিকাটুলিতে অবস্থান করছি। টিকাটুলির যে হাটখোলা রোডটি আছে সেটির মামুন প্লাজার ৩য় তলায় মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই যে ভবনটি, এটি আবাসিক এবং বাণিজ্যিক ভবন বলা চলে, কেননা এর নিচের যেই ৩টি তলা রয়েছে, এই ৩ তলাতে মূলত বাণিজ্যিক কার্যক্রম হয়। অর্থাৎ এখানে সায়েন্টিফিক বেশ কয়েকটি দোকান রয়েছে, যেখানে সায়েন্টিফিক বিভিন্ন দ্রব্যাদি ক্রয় বিক্রয় করা হয়। এবং এর যে উপরের 2টি তলা রয়েছে, সেই উপরের 2টি তলায় মূলত কেমিক্যালের গোডাউন রয়েছে। অর্থাৎ এই 3য় তলাতেই আগুনের সূত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি বৈদ্যুতিক কারণে ঘটার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এটি কেমিক্যালের একটি গোডাউন, তো সেই হিসেবে আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে তারা আনতে পারলেও এখনও ধোঁয়ার যে অংশটি, ধোঁয়া কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। কিছুক্ষণ পরপরই ধোঁয়া এখানে বাড়ছে এবং সেই সাথে সাথে এই 3য় যে তলা রয়েছে, যেখানে অগ্নিকাণ্ডের মূল ঘটনাটি ঘটেছে, সেটি কিন্তু ভীষণ উত্তপ্ত। আমরাও যাবার চেষ্টা করেছিলাম এবং ভীষণ দুর্গন্ধ, যে কারণে আমরা যেতে পারিনি। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন বা এই ভবনে যারা থাকেন, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু ভবন থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিস তাদেরকে নামিয়ে নিয়ে এসেছে। কোনো তাদের বিশেষ ঝুঁকি নেই এমনটি কিন্তু তারা বলছে। আর তারা বলছে যে ইতিমধ্যে তারা আগুনটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনটি নিয়ন্ত্রণে আনলেও যেহেতু এটি কেমিক্যালের গোডাউন, তো সেই হিসেবে এখনই আসলে ওনারা পুরোপুরি ঘোষণা দিচ্ছেন না যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কেননা ভেতরে উত্তপ্ত রয়েছে। সেই সাথে সাথে দুর্গন্ধ রয়েছে, যেহেতু এখানে কেমিক্যাল রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানের যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ভীষণ ভীত সন্ত্রস্ত। তারা বলছেন যে এই ভবনে আসলে কেমিক্যালের গোডাউন যে আছে, সেটি বাড়ির মালিককে বারবার বলা সত্ত্বেও তিনি সে বিষয়ে কর্ণপাত করেননি এবং তার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই যে ঘটনাটি ঘটলো, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। আমরা দেখতে পাচ্ছি এই যে কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যাল কিন্তু উপর থেকে বের হচ্ছে। অর্থাৎ এখানে কিছুক্ষণ পরপর আওয়াজও আমরা পেয়েছি। কেমিক্যালের যে বোতলগুলো রয়েছে, কাচের বোতল, সেগুলো কিন্তু বিস্ফোরিত হচ্ছে এবং সেটি ফেটে কিন্তু এখান থেকে সেই কেমিক্যালগুলো বের হচ্ছে। আগুন এই মুহূর্তে আসলে এখানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের যে বার্তাটি, সেটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিছুক্ষণ পর আমাদেরকে দিবেন। এই ছিল আমার কাছে সবশেষ। টিকাটলি থেকে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ির প্রতিরোধ অবিস্মরণীয় এক অধ্যায়। 2 দফায় জুলাই মাস জুড়ে এই এলাকাটি ছিল ছাত্র জনতার দখলে। পুলিশ আর র্যাবের গুলি উপেক্ষা করে দুর্বার মানব প্রাচীর গড়ে তুলেছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে, যদিও এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। বাকিটা জানাবেন বেলায়েত হোসাইন।
এক বছরে মুছে গেছে বিপ্লবের কত চিহ্ন, কত স্মৃতি, কিন্তু যাত্রাবাড়ি কাজলা ফ্লাইওভারের আইল্যান্ড আজও কথা কয়, আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে। ইতিহাসের এক সন্ধিক্ষণে যাত্রাবাড়ি সেদিন গর্জে উঠে বলেছিল, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এভাবেই নৃশংসভাবে নিহত হন আরেক পুলিশের সন্তান ইমাম হাসান তাইম। তাই তো নিহতের বাবা তার সিনিয়র অফিসারকে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? নৃশংস গণহত্যার এই বর্ণনাটিও যাত্রাবাড়ি এলাকার। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হওয়ার পরদিন শুরু যাত্রাবাড়ির প্রতিরোধ। 17 জুলাই জীবন বাজি রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেন ছাত্র জনতা। পুলিশের গুলিতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এই আইল্যান্ডের দুই পাশ থেকে পুলিশ এবং র্যাব সদস্যরা গুলি করতে করতে সর্বোচ্চ কাজলার টোল প্লাজা পর্যন্ত যেতে পেরেছে। সেখান থেকে আবারও আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়ে তারা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিতে হয়েছিল। কোনোভাবেই যখন নিচ থেকে আন্দোলন দমন করা যাচ্ছিল না, ঠিক তখনই হেলিকপ্টারে উপর থেকে গুলি ছোড়া শুরু হয়। 17 থেকে 22 জুলাই এবং 3 থেকে 5 আগস্ট এই 2 দফায় 8 দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকায় অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা। সেই প্রতিরোধ সংগ্রামে কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নিরূপণ হয়নি। তবে এই যে স্মৃতিফলকটি তা সাক্ষ্য দিচ্ছে যাত্রাবাড়ি গণহত্যার। যাত্রাবাড়ি মোড়ের এই শহীদী ঐক্য চত্বরে প্রাথমিকভাবে 48 জন শহীদের নাম স্থান পেয়েছে। এই চত্বরেই যাত্রাবাড়ি আন্দোলনের দিনগুলো নিয়ে আলাপচারিতায় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ। যাত্রাবাড়িটা মূলত ঢাকার প্রবেশদ্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি আমরা আন্দোলনের দুর্গ করে তুলতে পারি, তাহলে পুরো আন্দোলনটা সফলতার মুখ দেখাটা সহজ হয়, এবং তাই কিন্তু ঘটেছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ঘটনাবলীর ঐতিহাসিক এক সাক্ষী দনিয়া কাজলা এলাকার এই অনাবিল হাসপাতাল। হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, আন্দোলনের সময় শুধু এখানেই 2000-এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। 1.5 শতাধিক গুরুতর আহতকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা ছিলেন প্রায় মৃত। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। এই হাসপাতালে তো ধরেন নিচতলা পুরো ফ্লোর একাকার হয়ে গেছে পেশেন্টে। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ছিল অবিস্মরণীয়। বিশেষ করে এই জামিয়া ইসলামী দারুল উলুম বা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ছিল আন্দোলনের অন্যতম হটস্পট। বাইরের বুকে বুলেট ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের বাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এর জন্য দোয়া করবেন। জুলাই আগস্টে যাত্রাবাড়ি গণহত্যা নিয়ে এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ মামলারই প্রধান আসামি শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে, প্রাথমিকভাবে 103 জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আমরা লার্জ অফ ম্যাস কিলিংয়ের ক্ষেত্রে যাত্রাবাড়িকে আমরা লার্জেস্ট ধরে থাকি। 3 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকা দখল করে নেয় ছাত্র জনতা। শুরু হয় র্যাব পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ। 4 আগস্ট দিনের শুরুতেই র্যাব এবং পুলিশের বুলেট উপেক্ষা করে ছাত্র জনতা যাত্রাবাড়ি মোড় পর্যন্ত চলে আসে এবং যাত্রাবাড়ি থানা তাদের অধিকারে নিয়ে নেয়। পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, তখন আমরা বেশ কয়েকজন সংবাদকর্মী সেই সংঘর্ষের মাঝখানে পড়ে গিয়েছিলাম। জীবন বাঁচানোর জন্য কোনো মতে আমরা এই ভবনের ছাদে এসে এই কক্ষটিতে অবস্থান নিয়েছিলাম। সেদিন প্রায় 6 ঘন্টা এই কক্ষে আমরা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যেই কখনো কখনো আমরা এই দরজায় দাঁড়িয়ে সংবাদ প্রচার করে যাচ্ছিলাম। প্রতি মুহূর্তে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়েছিল, এই বুঝি আমিও জীবন হারাতে বসেছি।
সবশেষ ঐতিহাসিক 5 আগস্ট ভোর থেকে যাত্রাবাড়ি মোড়, কাজলা ব্রিজ এবং দনিয়া গেইটে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। মার্চ টু ঢাকা সফল করতে সকল ব্যারিকেড পেরিয়ে যাত্রাবাড়ির জনস্রোত রওনা হয় গণভবনের অভিমুখে। তখনও যাত্রাবাড়ি থানার সামনের সড়কে একপাশে লুকিয়ে থাকা 30 থেকে 35 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব মরদেহ অনেকক্ষণ পড়ে থাকে যাত্রাবাড়ি থানার সামনের সড়কে। শেখ হাসিনার পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়লে বিকেল 4টার পর মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যান আন্দোলনকারীরা। সারা দেশ যখন বিজয়ের খুশিতে আত্মহারা, তখনও রাজপথে অভ্যুত্থানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দলীয় অনুষ্ঠানে তিনি আরও বলেন, দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে হবে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের মতো জুলাই শহীদদেরও ভুলবে না দেশ। বলেন, দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। 24-এর রক্তস্নাত জুলাইয়ে বুলেটের সামনে বুক চিতিয়ে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছিল আপামর ছাত্র জনতা। আওয়ামী দুঃশাসনের ব্যারিকেড ভাঙার মধ্য দিয়ে তৈরি হয় জাতীয় ঐক্যের। বছর পেরিয়ে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে আবারও একসাথে সব দল। অনুষ্ঠানে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে উঠে আসে বিভাজনের শঙ্কা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এইটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক। আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে যদি মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় তো ঐক্যের মধ্যে পৌঁছবো। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় ঐক্যে জোর দেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি নতুন করে বিভাজন তৈরি করবে কিনা সে বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। অবশেষে সমাপনী বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই শহীদদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে উল্লেখ করে দ্রুত গণহত্যার বিচার সম্পন্ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানান তিনি। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। সবাইকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বীর শহীদদের রক্তস্রোত যাতে বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন বেগম খালেদা জিয়া। ঐক্য বজায় রাখতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ওপর জোর দিল জামায়াত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ আর তাদের পরিবারকে সম্মাননা জানায় বিএনপি। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। 24 জুলাইয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে দগদগে স্মৃতি আবারও ফিরে এসেছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা অনুষ্ঠানে।
গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গিয়ে কিভাবে আওয়ামী স্বৈরশাসন এক একটি পরিবার ধ্বংস করেছে সেই অসহায়ত্ব তুলে ধরেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে লড়াই করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছেন সেসব পরিবারের সদস্যরা। বাবা হারানো ছোট্ট শিশু থেকে শুরু করে ছেলে হারানো মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে হলরুম। যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বছর আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আর চূড়ান্ত মুক্তির লড়াইয়ে জুলাইয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা ও পঙ্গুত্ব বরণ করা আহতদের অভিযোগ গণহত্যার বিচারের ধীরগতি নিয়ে। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে এর বিচার চাই আমি। 1 বছর হয়ে গেছে আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো শঙ্কা জানায় জুলাইয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি ক্ষীণ হচ্ছে। জাতির স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের কথা জানান বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা সেই আকাঙ্ক্ষার জন্য সকলে সমবেতভাবে কাজ করব কিনা। রাজনীতিবিদদেরকে শত শত মামলা দিয়ে তাদেরকে কারাগার করা হয়েছে। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 বছর 20 দলীয় জোটে আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকব ইনশাআল্লাহ। রাজনৈতিক নিপীড়নের শিকার কিংবা জুলাই আগস্টে গণহত্যার শিকার সবার মর্মে ছিল জাতীয় মুক্তি। এই মুক্তিকে ধারণ করে আগামী বাংলাদেশের রূপরেখা নির্মাণ হবে বলে প্রত্যাশা করছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাষ্ট্র সংস্কার, স্বৈরাচারের বিচার ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের জন্য বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবে এনসিপি। 3রা আগস্ট ঢাকায় বড় জামায়াতেরও ঘোষণা দেন তিনি। বিস্তারিত মোকাররম হুসাইনের প্রতিবেদনে। জুলাই আন্দোলনের সাহসের বাতিঘর হয়ে মৃত্যুর মাধ্যমে আইকনিক চরিত্র হয়ে ওঠেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী শক্তির প্রেরণার উৎস। সেই পরম্পরায় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতার শুরুটা এখান থেকেই করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1 জুলাই সকালে আবু সাইদের কবর জিয়ারতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত ও মোনাজাতের পর আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। তাদের কণ্ঠে উঠে আসে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ইস্যু। দাবি ওঠে গণপরিষদ নির্বাচনের। এ সময় স্বৈরাচারের পতন ঘটাতে আবু সাইদের মৃত্যু অনুঘটকের ভূমিকা পালন করেছিল এমন মন্তব্য করেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই। তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আবু সাইদের মৃত্যু প্রমাণ করেছে তৃতীয় প্রজন্মের বাংলাদেশ দেশের প্রশ্নে আপোষ করবার নয়। তবে জুলাই বিপ্লবের বছর পূর্তিতে বিপ্লবের যে ঐক্যের ফাটল সেটি কতখানি পুনরুজ্জীবিত হয় সেটি এখন দেখার বিষয়।
কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করে পদযাত্রার বহর। গাইবান্ধার সাদুল্লাপুর, পলাশবাড়ি ও সদরে পথসভা করে এনসিপি। দিনভর চলা জুলাই পদযাত্রা সন্ধ্যায় ফিরে আসে বিভাগীয় শহর রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় জেলা স্কুলের সামনে সমাবেশের মাধ্যমে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমাদের যে আগামী স্বপ্ন, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি। ইনশাআল্লাহ এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের স্লোগান, আমাদের বার্তা, আমাদের বক্তব্য এবং জনগণের যে দুঃখ দুর্দশার গল্প রয়েছে, আমরা সব মিলিয়ে আমাদের ইশতেহার এবং ঘোষণাপত্র তৈরি করব। এ সময় মৌলিক সংস্কারের ভিত্তিতে যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ না হবে ততদিন ছাত্র জনতা রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি নেতারা। প্রথম দিনের কর্মসূচি শেষে বুধবার কুড়িগ্রাম ও লালমনিরহাটে জুলাই পদযাত্রা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। মোকাররম হোসাইন, এখন রংপুর। যারা প্রকৃতপক্ষে জুলাই চেতনাকে ধারণ করে পিআর পদ্ধতি, স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের বিষয়ে একমত, এমন সেন্টিমেন্টের সব দল মিলে একটি বৃহত্তর ঐক্য তৈরি করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জামায়াত ও গণ অধিকার পিআর সিস্টেম এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে একমত। এসব দাবি আদায়ের জন্য যেসব কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার সব নেওয়া হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। স্থানীয় নির্বাচনটাও তো এই মুহূর্তে জরুরি, এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই, তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই, সেটা তো অন্যায় কিংবা অমূলক নয়। আমরা মনে করি পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃতপক্ষে এই সেন্টিমেন্টের মেজাজের যারা আছে সকলে মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য করতে সক্ষম হব, এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, লড়াই করব। তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়কে কয়েক হাজারে ফুট উচ্চতায় তৈরি হচ্ছে ১৬০০ কিলোমিটারের সড়ক। ভারত ও মিয়ানমার সীমান্তে যে সড়ক এঁকে দিচ্ছে বাংলাদেশের নতুন মানচিত্র। সেনাবাহিনী বলছে, অরক্ষিত এই সীমান্ত অঞ্চল পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী, মাদক ও অস্ত্র চোরাচালানের অভয়ারণ্য। তবে এই সড়ক তৈরি করেছে ভূকৌশলগত নিরাপত্তা বলয়, যেখান থেকে সীমান্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়াচ্ছে সংস্থাগুলো। উঁচু নিচু পাহাড় কেটে এই সড়ক নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ, যেখানে হতাহত হয়েছেন সেনা সদস্য সহ ২৬ জন। দুর্গম সীমান্ত সড়ক ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন হোসাইন জিয়াদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। দুই থেকে ৩,০০০ ফুট উচ্চতায় মেঘ ছুঁয়ে যাওয়া পাহাড়ি আঁকাবাঁকা সড়ক। প্রায় ১৬০০ কিলোমিটার এ পথের চারপাশে অবারিত সবুজ, বনবনানী আর জুম চাষের দৃশ্য তৈরি করে স্বর্গের মোহনীয় রূপ। এ যেন এক অদেখা বাংলাদেশ। কোথাও মনে হবে সড়ক গিয়ে ঠেকেছে আকাশে, আবার কোথাও নেমেছে পাতালে। ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই সীমান্ত পথ যুক্ত করেছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাকে। মিয়ানমার সীমান্তের রেমংপাড়া, বঙ্কুপাড়া, ঘুমধুম ও মিজোরাম সীমান্তে সাইচল, মাঝিপাড়া, উদয়পুর গিয়ে ঠেকেছে এ সড়ক, যেখান থেকে খালি চোখেই দেখা যায় ভারত ও মিয়ানমারের বসতি। ২০২০ সালে শুরু হয় দেশের প্রথমে সীমান্ত সড়ক প্রকল্প। এখন পর্যন্ত প্রায় ৩,৮০০ কোটি টাকা ব্যয়ে ৩১৭ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনী। পাহাড়ি জনপদে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার কোনো কিছু নাই, ম্যাটেরিয়াল কোথা থেকে নেবে সেটার কোনো
ঠিক না, এবং অনেক দূর থেকে সেই ম্যাটেরিয়ালগুলি এখানে ক্যারি করতে হয়। এই হেভি ইকুইপমেন্টগুলি এত উচ্চতা উঠায় নিয়ে সেখানে কাজ করানো, আবার সেখান থেকে নিরাপদে ফেরত নিয়ে আসা, অনেক জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছে। মায়ানমার এবং হলো ইন্ডিয়ার পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা এবং মায়ানমারের যে অংশ নিয়ে এই অঞ্চলটাতে আমরা এতদিন আমাদের জিওগ্রাফিক্যাল আমরা ম্যাপে আমরা এই অবস্থানগুলি দেখতাম আমাদের দেশের সীমানাগুলি। আর এখন যেটা হলো যে আমরা ভিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি। দীর্ঘ ও দুর্গম এ সড়ক নির্মাণ ছিল ধুলোমাখা, ঘামে ভেজা আর রক্তমাখা যাত্রার। দেশে এটিই একমাত্র পথ যেটি নির্মাণে প্রাণ দিয়েছেন সেনা সদস্য সহ 7 জন, হতাহত হয়েছেন মোট 26 জন। দুর্গম এই সীমান্ত সড়ক যে এখানকার অর্থনীতি, জীবনযাত্রা কিংবা ব্যবসা বাণিজ্যে পরিবর্তন এনেছে সেটি নিঃসন্দেহে বলা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নান্দনিকতার অপূর্ব মেলবন্ধনের এক অনন্য উদাহরণ তৈরি করেছে এই সীমান্ত সড়ক। এই হাজার হাজার ফুট উচ্চতায় কি করে এমন সড়ক নির্মাণ সম্ভব হলো সেই গল্পটিও আমরা এখন জানব। প্রথমে হেলিকপ্টার, তারপর ড্রোন সার্ভে, সবশেষে মাস কিংবা সপ্তাহ একটানা পায়ে হেঁটে এ সড়কের নকশা প্রস্তুত করতে হয়েছে। দেশে তো বটেই, পরামর্শ নিতে হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ থেকেও। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবনের 3টা জেলার উপর দিয়ে যাচ্ছে এবং এই 3 জেলার মাটির বৈশিষ্ট্য 3 রকমের। কোনো কোনো জায়গায় পাথুরে পাহাড় আছে, কোনো কোনো জায়গায় কর্দমাক্ত এবং কোনো কোনো জায়গায় মাটি যে বড় ধরনের ফাটল তৈরি হয়। এইগুলোর জন্য অনেক সময় আমাদের রাস্তার কাজ দেরি হয় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনেক বড় ধরনের প্রতিবন্ধকতা পড়ি। ভারত ও মিয়ানমারের এই সীমান্তে কোনো তারকাটা নেই, ফলে মাদক, অস্ত্র চোরাচালান ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার রুট ছিল এসব এলাকা। অবাধে যাতায়াত ছিল দুই পারে, তাই এ সড়ক জাতীয় নিরাপত্তা ও অপরাধ নির্মূলের কৌশলগত হাতিয়ার। আগে যেখানে আপনার পাহাড়ি সন্ত্রাসীরা ঝিরি ধরে বা আপনার যেখানে গহীন জঙ্গল আছে সেখান দিয়ে আপনার ছোটো ন্যারোপথ নির্মাণ করে চলে যেত, সেখানে কিন্তু এখন যেতে পারছে না, কারণ সেখানে আগে যেখানে সেটা ছিল এখন সেখানে রাস্তা হয়ে গিয়েছে। সেনাবাহিনী বলছে সীমান্ত সুরক্ষিত করতে এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়বে। ড্রোন সার্ভিলেন্স, সিসিটিভি ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পরিধি বাড়াবে বিভিন্ন বাহিনী, বাড়বে প্রশাসনিক কার্যক্রমও। যখন কুইক রেসপন্স টাইমটা কমে যাবে তখন অটোমেটিক্যালি নিরাপত্তা নিশ্চিত হবে। এই উপঘাট মানে এই গ্রাউন্ডে নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে। 3 ভাগে এই সীমান্ত সড়কের 1600 কিলোমিটারের কাজ শেষ করতে সময় লাগবে আরও 10 বছর। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে 288 কিলোমিটার সড়কের কাজ শুরু করছে সেনাবাহিনী। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল 1 সপ্তাহ ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া সহ আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকায় এ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী প্রতিরক্ষা বাঁধও। নির্ঘুম আতঙ্কের দিন কাটছে নদী পাড়ের 10,000 মানুষের। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল আলিম। উজানের ঢল, অতিবৃষ্টি আর প্রবল স্রোতে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। বিশেষত উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মোসলেমপুর সহ প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর প্রতিরক্ষা বেড়িবাঁধ। এছাড়া ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের প্রায় 10,000 বাসিন্দা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা। রানাকড়িয়া থেকে মুসলিমপুর পর্যন্ত সম্পূর্ণ জায়গা যারা ফসলের জমি সব ভেঙে গেছে, নদীর বিলীন হয়ে গেছে। এখন যে জায়গাটুকু আছে শুধু ভিটি মাটি। বসত ভিটা বলতে কিছুই নেই, সবই নদীর ভিতরে চলে গেছে। এখন আমাদের খুব আতঙ্কের ভিতরে থাকা লাগে, কখন কোন সময় হয়তো বা বাড়ি ঘর নামি চলে যায়। আবাদের জমি সবই ভেঙে গেছে, এখন শুধু আছে আমার ভিটাটুক। এই ভিটাটুকও যদি ভেঙে যায়, আমার ছেলে সন্তান নিয়ে আমরা কোন জায়গায় লুকাবো? গাংটা বাঁধার কোনো ব্যবস্থা করছে না, আমার যে কোনো লোকজনও আসছে না, বাড়ি ঘর জামাত ভেঙে চলে যাবে। চরম ভাঙছে 15 দিন আগে থেকে।
সরকারি কোনো কর্মকর্তা আসে না, যদি আসতো তাহলে পরে ওরা যদি দেখতো চোখে, আর দৃশ্য দেখলে পারে ওরাই আতঙ্ক হয়ে যায়। সরকারের কাছে আবেদন করছি যে আমার বাড়িটা বাঁচাক, ওগর তো বাড়িটা বাঁচাইলে আমরা যে কোনো নিরাপদে থাকতে পারবো নি। বিশ্ব হয়ে গেছে, এখন সরকার যদি পদক্ষেপ না নেয় আমাদের তো ধরুন রাস্তায় বসা লাগবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ীভাবে ভাঙন রোধে ৯ কিলোমিটার অংশে ১,৪৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। রূপপুর পার্বত্য বিদ্যুৎ কেন্দ্রের অপর পাটে গ্রোইন নির্মাণ করার কারণে এই এলাকাগুলো এখন ভাঙন সংগঠিত হচ্ছে। তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান, সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। তবে কোনো আশ্বাস নয়, স্থায়ীভাবে ভাঙন রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি করেছেন নদীপাড়ের বাসিন্দারা। এখন কুষ্টিয়া। উৎপাদন ভালো হওয়ায় নওগাঁর হাটবাজারে বেড়েছে কাঁচা মরিচের সরবরাহ, তবে দাম নিম্নমুখী হওয়ায় উৎপাদন খরচেই উঠছে না কৃষকদের। এতে লোকসান গুনছেন তারা। কাঁচা মরিচ প্রকারভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। সহকর্মী আব্বাস আলীর পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নওগাঁর বিভিন্ন মাঠে এখন দেখা মিলছে মরিচের। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মরিচ। কৃষকরা মরিচের সাদা ও আকাশি জাতের আবাদ করেছেন। সকাল বিকেল ক্ষেত থেকে মরিচ তুলে বিক্রি করছেন বিভিন্ন হাট বাজারে। নওগাঁর বদলগাছি উপজেলার ভগবানপুর গ্রামের কৃষক মতিউর রহমান বাবুল এবছর 8 কাঠা জমিতে মরিচের আবাদ করেছেন। তবে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় পড়েছেন দুশ্চিন্তায়। আশায় আছেন আগামীতে ভালো দাম পাওয়ার। কীটনাশক দিতে হয় প্রতি সপ্তাহে 400-500 টাকা, কি খরচ আমাদের পোষে না, তুলতেই লাগে 10 টাকা কেজি। 10 টাকা কেজি খাবার দেওয়া লাগে, এতে আমাদের লস। গত বছর এ সময় পাইকারিতে প্রতি কেজি মরিচ 120 থেকে 150 টাকায় বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে 10 থেকে 15 টাকা কেজি দরে। প্রতি কেজিতে যেখানে উৎপাদন খরচই 30 টাকা, সেখানে তারও অর্ধেক দামে মরিচ বিক্রি হওয়ায় হতাশ চাষিরা। যদি আমাদের মরিচটা গাছে রেখে দেয় তাহলে মরিচটা একেবারে গাছটা নষ্ট হয়ে যাবে। মরিচ উৎপাদন করতে খরচ হয় প্রায় প্রতি কেজি 30 টাকা, সার ফসফেট কীটনাশক প্লাস তুলনেই। আর হলো আমরা পাচ্ছি হলো 8 থেকে 10 টাকা কেজি। মরিচ তুলতেই খরচ আমাকে 10 টাকা কেজি, বিক্রি করে 10 টাকা। এই 10 টাকাতে তো গৃহস্থর কোনো কিছু হবে না। গত বছরের তুলনায় এবছর আবহাওয়া ভালো থাকায় মরিচের উৎপাদন বেড়েছে। তবে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। মরিচ ক্ষেত সতেজ ও ছত্রাক মুক্ত রাখতে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। আগামীতে কৃষকরা ভালো দাম পেয়ে লাভবান হবেন বলে জানান এ কৃষি কর্মকর্তা। মরিচ গাছে যে সকল ভাইরাল ডিজিজ এবং অন্যান্য ডিজিজ হয়ে থাকে, সেই ডিজিজ এবছর কম বিধায় আমাদের ফলন গত বছরের তুলনায় বেশ ভালো হয়েছে এবং বাজারে পর্যাপ্ত মরিচের সরবরাহ থাকার কারণে এই মুহূর্তে দাম কিছুটা কম। তো আমরা আশা করছি যে তাড়াতাড়ি এই বাজার মূল্যটা ঊর্ধ্বগামী হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এবছর 965 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা থেকে শুকনা মরিচের উৎপাদন হবে 9600 টন। এখন নওগাঁ। সপ্তাহ ব্যবধানে মাগুরায় কমেছে সবজির সরবরাহ। এতে পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বাজারে সবজির সরবরাহ ও দাম নিয়ে আরও জানাতে শহরের একতা কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। সবজির সরবরাহ সংকোচের কারণ কি জানাবেন এবং কোন কোন সবজির দাম বেশি বেড়েছে? মুক্তি ভোর থেকেই মাগুরার যে সবজি চাষিরা তারা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে তারা কিন্তু এই মাগুরার সব থেকে বড় যে এই বাজারটিতে কিন্তু আসছে এবং বিক্রি করছে। এখান থেকেই পাইকারি পর্যায়ে যারা আছে ব্যবসায়ীরা তারা কিন্তু এখান থেকে সবজি নিয়ে জেলার যে 4টি উপজেলা সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু এই সবজি বিক্রি করবে। তাই এই মুহূর্তে আমরা আছি মাগুরার সব থেকে বড় পাইকারি ও খুচরা বাজার এই
মাগুরা একতা কাঁচা বাজারে। এখানে সকাল থেকেই কিন্তু এখানে সবজি বেচা কেনা চলছে। তবে আমরা বাজারটি ঘুরে যেটি আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটা সবজির দামই কিন্তু 2-5 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই দাম বৃদ্ধির কারণ হিসেবে যেটা ব্যবসায়ীরা যেটা বলছে যে ঘন ঘন বৃষ্টি এবং একটানা বৃষ্টির ফলে কৃষকের যে উৎপাদিত সবজি, এই সবজি ক্ষেত কিছুটা কিন্তু নষ্ট হয়েছে, যার কারণেই কিন্তু এই সবজির দামটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি সবজির দামের কথা যেটা বলি, সবজি যেমন আলু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 18 থেকে 20 টাকা, আজ সেটা বিক্রি হচ্ছে কিন্তু 24 থেকে 25 টাকা। এছাড়া যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, যেমন বরবটি, কচুরমুখী, প্রত্যেকটা এই সবজিগুলো কিন্তু 30 টাকা 35 টাকা বর্তমান বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 20 থেকে 25 টাকা দরে। এছাড়া সব থেকে যে বেশি বৃদ্ধি পেয়েছে যেটা সবুজ শাক সবজির দাম। এই শাক সবজি গুলো কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল যেটা 20 থেকে 25 টাকা, কিন্তু এর সপ্তাহে সেটা কিন্তু এর ডবল বিক্রি হচ্ছে, যেমন 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা সবজির বাজারটিতে যেটা দেখতে পেরেছি, প্রত্যেকটা সবজি কিন্তু 5 টাকা থেকে 15 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে কৃষক টানা বৃষ্টিতে সবজির ক্ষেত কিছুটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা হলো এই আগামীতে আরো এই দামটা কিন্তু বেশি বাড়তে পারে বলে মনে করছে এখানকার ব্যবসায়ীরা। এ ছিল মাগুরা সবজি বাজার থেকে সর্বশেষ। বিশ্বজিৎ বাপি যুক্ত ছিলেন মাগুরা থেকে। 3 বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয় সোলার লাইট, তবে রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ লাইট এখন নষ্ট। কোনো কোনো এলাকায় আবার চুরি হয়ে গেছে লাইট, ফলে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার 14টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ অনেক এলাকা যেন ডুবে যায় ঘোর অন্ধকারে। যদিও এসব স্থানে আলোকিত করতে বৈদ্যুতিক বাতির পরিবর্তে 2021 সালের পর ধাপে ধাপে স্থাপন করা হয়েছিল প্রায় 3 শতাধিক সোলার স্ট্রিট লাইট। সূর্যের আলো নিভলেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠত এসব লাইট। উদ্দেশ্য ছিল রাতের সড়ক, বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ চলাচল নিশ্চিত করা। কিন্তু স্থাপনের কয়েক বছরের মধ্যেই দেখা দিয়েছে বিপরীত চিত্র। অধিকাংশ লাইট এখন অকেজো, কোনোটা নষ্ট হয়ে পড়ে আছে মাসের পর মাস, কোনোটা আবার চুরি হয়ে গেছে, কোথাও আবার খুঁটিই নেই। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হয়, পড়তে যায় রাত্রে প্রাইভেট, তারা ঠিক মতো যেতে পারে না। লাখ লাখ টাকা খরচ করে এই লাইটটা দেওয়া, ওই টেমি জ্বলে একটুখানি করে, আর বৃষ্টি হলে মেঘ হলে তো আর মোটেই জ্বলে না। সরকার যে লাইটটা আমাদের এই গলির জন্য দেশে, এই লাইটটা কোনো কাজের না, একটুখানি করে জ্বলি পারে ধূপ করে লিবি যায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়ে গেছে অধিকাংশ সোলার লাইট। নেই কর্তৃপক্ষের কোনো তদারকি। এখন 4-5টা স্ট্রিট লাইট আছে, তার ভিতরে একটা চালু আছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার পরে আলো থাকে না এখানে। রাত যত গভীরের দিকে যায় তখনই দেখা যায় আস্তে আস্তে লাইটের যে আলোটা আস্তে আস্তে কমে যায়। উপজেলা প্রশাসন থেকে যেসব স্থানে লাইট নষ্ট বা চুরি হয়েছে সেগুলোর তালিকা করা হচ্ছে। দ্রুত সংস্কার ও প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত 4 বছর ধরে এখানে আমরা মেরামত বা নতুন ইনস্টলেশনের জন্য আমরা আসলে কোনো ধরনের বরাদ্দ পাইনি। তো আমার কাছেও বিভিন্ন অভিযোগ আসছে, সেগুলো আমরা দেখছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ দ্রুত এটা আমরা নিষ্পত্তি করতে পারবো। অন্ধকার নামলেই নিরাপত্তাহীনতায় ভুগতে হয় পথচারীদের। অনেকেই চলাফেরা বন্ধ করে দেন সন্ধ্যার পর। এমন পরিস্থিতিতে সড়কে ফের আলো ফেরাতে দ্রুত উদ্যোগ চাই এলাকাবাসী, যাতে রাতেও স্বস্তিতে চলাচল করতে পারেন সবাই। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় 60 দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কি সেটি স্পষ্ট করেননি তিনি। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার আর মিশরও।
এ সময় গাজার শাসক দল হামাস শর্তে রাজি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ বলেও সতর্ক করেন ট্রাম্প। যদিও হামাস অস্ত্রবিরতিতে সম্মতি দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলের বিরামহীন হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 57,000 ফিলিস্তিনির। খেলার খবর, 4 মাসের বিরতির পর আবারও ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওডিআই সিরিজে টাইগারদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ আর নতুন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মেহেদী হাসান মিরাজের সামনে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কলম্বোতে প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের অবস্থানটা অনেকটা এমনই। 8 মাস আগে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ 50 ওভারের ক্রিকেটে জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা হারের লজ্জা। অবনমন হয় আইসিসি র্যাঙ্কিংয়েও। সব মিলিয়ে ফেভারিট ফরম্যাটে টানা 6 ম্যাচ হারে প্রশ্ন ওঠে টাইগারদের সামর্থ্য সক্ষমতা নিয়েও। হারের বৃত্ত ভাঙতে নাটকীয়ভাবে শান্তকে সরিয়ে মিরাজকে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেয় বিসিবি। এর আগে লম্বা সময়ের জন্য দায়িত্ব না পেলেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে 4 ম্যাচে খণ্ডকালীন ক্যাপ্টেন্সি করেন মিরাজ। যদিও অধিনায়ক হিসেবে জয়ের দেখা পাননি একটিতেও, তাই লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা ক্যাপ্টেন মিরাজের জন্যও নিজেকে প্রমাণের এক বড় চ্যালেঞ্জ। বোলিংয়ে তাসকিন আহমেদের ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। টি-20 আর টেস্ট খেলার মধ্যে থাকাটা শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রভাব ফেলে কিনা সেটিও যথেষ্ট চিন্তার খোরাক যোগাচ্ছে টাইগারদের। তবে অতীতের ব্যর্থতা ভুলে জয়ের দিকেই চোখ থাকবে মিরাজদের। আর সেই মিশনের প্রথম পরীক্ষায় কলম্বোতে দুপুর 2টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই শহীদদের দায় মেটাতে ঐক্যের ডাক খালেদা জিয়ার। গণতন্ত্রে ফেরার সুযোগ দ্রুত সম্পূর্ণ তাগিদ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি গণহত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনও মেলেনি নিহতের সঠিক সংখ্যা। পার্বত্য জেলায় 1600 কিলোমিটার সড়কে নিশ্চিত হবে সীমান্তের নিরাপত্তা। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কৌশলগত হাতিয়ার, বলছে সেনাবাহিনী। এবং গাজায় 2 মাসের অস্ত্রবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হামাস রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।